বিদ্যা বসে যে চ্যাটার্জি বাড়িতে এলে খুশি হয় রিত ও রিতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে রিত বোঝাতে থাকে যদি বিদ্যা চ্যাটার্জি বাড়িতে ঢুকে তবে রাজদীপ চ্যাটার্জির মুখোমুখি হতে পারবে। রাজদীপ চ্যাটার্জি কখন কোন চাল দেবে, কি করবে, সবকিছু তুমি বুঝতে পারবে। বিদ্যা, বোঝার চেষ্টা করো। তুমি যদি ওখানে গিয়ে থাকো তবে রাজদীপ চ্যাটার্জির মুখোমুখি হতে পারবে। ও কখন কোন চাল দিচ্ছে তুমি জানতে পারবে, কি রকম করে কলেজের ক্ষতি করতে চাইছে সবটাই জানতে পারবে। এখন তুমি নিজেরটা নিজে বুঝে নাও। তুমি যদি চাও তবে আমি তোমাকে নিয়ে যাব, আর যদি তুমি যেতে না চাও তবে আমার করার কিছুই থাকবে না। আমি তোমাকে বারবার বলছি বিদ্যা, আমি তোমার কাছে কখনো হাজবেন্ডের অধিকার চাইবো না। তখন বিদ্যা সবকিছু বুঝে বলতে থাকে ঠিক আছে আমি যাব। এরপরে এরপরে দেখা যায় বিদ্যাকে রিত বলতে থাকে তুমি তুমি এভাবে যাবে নাকি বউ সেজে যাবে, এখন তুমি নিজের ডিসিশন নাও। তখন বিদ্যা বলতে থাকে আমি বউ সেজে যাব। আমি আমি নতুন বউ সেজে তারপরে আপনার পাশে দাঁড়িয়ে ওখানে যাব, আর ওখানে গিয়ে বলবো আমি রিত চ্যাটার্জির সঙ্গে সংসার করতে এসেছি, রিত চ্যাটার্জিকে বিয়ে করে এ বাড়িতে এসেছি। তখন দেখা যায় রিত অনেক খুশি হয়ে যায়। এরপরে বিদ্যাকে সবকিছু কিনে দিয়ে বিদ্যাকে সাজিয়ে দেয়, নিজ হাতে সাজিয়ে দেয়। তখন বিদ্যা বলতে থাকে এসব কি করছেন আপনি, আমি তো নিজেই সাজতে পারবো। তবে তবে আপনি কেন আমাকে সাজিয়ে দিচ্ছেন? তখন হৃদ বলতে থাকে আমি আমার ওয়াইফকে নিজ হাতে সাজাতে চাই, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দিতে চাই। বিদ্যা, কেন? আমি সাজিয়ে দিলে তোমার কি কোনো সমস্যা হবে? আমি তো তোমার পরপুরুষ নয়, তাই না? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে নিজেরও পুরুষ নয় তো, নিজের কেউ তো নয়, আপনি তো পরই, তাই না? তখন বিদ্যার কথা শুনে হৃদ বলতে থাকে কেন তুমি আমাকে আপন করে নিতে পারো না? আমি তো তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি বিদ্যা, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, প্লিজ বোঝার চেষ্টা করো। তখন দেখা যায় রিতের কথা শুনে বিদ্যা বলতে থাকে আমি নিজেকে এসব কিছুতে মানিয়ে নিতে পারবো না, আমি গৃহবধূ সাজতে পারবো না, আমি সংসার করতে পারবো না, আমি আমি যদি সংসারে মন দিই তবে আমার স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওদের কি হবে? আমার স্টুডেন্টরা সবাই সবাই একদম শেষ হয়ে যাবে। আমার স্টুডেন্টরা ওরা তো এতটা বড় লোক নয় যাতে যাতে তারা ডোনেশন দিতে পারবে, লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে কলেজে ভর্তি হতে পারবে। আমি যদি কলেজে না থাকি তবে তো আপনার বাবা ব্যবসা খুলে নেবে সেখানে। তখন রিত বলতে থাকে এই জন্যই তো তোমাকে চ্যাটার্জি বাড়িতে যেতে হবে, যাতে তুমি চ্যাটার্জি বাড়িতেও তুলকালাম কাণ্ড বাঁধাতে পারো, আর কলেজেও তুমি সবার মাথার উপরে থাকতে পারো। তখন রিতের কথা কথা বুঝতে পারে বিদ্যা বলতে থাকে ঠিক আছে আমি যাব। এরপরে দেখা যায় রিত বাড়িতে ফোন করে রিতের মাকে বলতে থাকে মা, বিদ্যা আসছে, বউ সেজে বিদ্যা আসছে। তখন রিতের মা খুশি হয়ে বলতে থাকে তুই সত্যি বলছিস বিদ্যা আসছে? তখন দেখা যায় রিত বলতে থাকে হ্যাঁ মা, বিদ্যা নতুন বউ সেজে তোমার ছেলের সঙ্গে আসছে, তোমার ছেলের সংসার করতে আসছে। তখন রিতের মা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে আমি চাই যে বিদ্যা বিদ্যা আমার বাড়িতে আসুক, আমি ওকে বরণ করে ঘরে তুলে নেব। এরপরে রিত ও বিদ্যা দুজনে দরজায় এসে দাঁড়ালে তখন রিতের মা রিতকে আর বিদ্যাকে বরণ করে ঘরে তুলে। এরপরে রাজদীপ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে হয়তোবা তার প্ল্যান অনুযায়ী বিদ্যা এসছে, কিন্তু নয়, বিদ্যা যে নিজের প্ল্যান অনুযায়ী এখানে এসছে এটা এটা রাজদীপ চ্যাটার্জি বুঝতে পারে না। রাজদীপ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে বিদ্যা তুমি এবার এসছো তো, এবার দেখি তুমি কি করে পিসিসিআই কলেজটা বাঁচাও, আর তুমি কি করে সব সব স্টুডেন্টদের পাশে দাঁড়াও, এটাও আমি দেখে নেব। তখন দেখা যায় বিদ্যা বাড়িতে ঢুকে আর প্রতিজ্ঞা করে আমি একে একে রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি সবার সবার মুখোশ টেনে খুলে দেব। এরপরে দেখা যায় ঘরে গিয়ে বিদ্যা বলতে থাকে আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি আমি রেস্ট নিতে চাই। তখন দেখা যায় রিতের বোনেরা সবাই মিলে এসে বলতে থাকে আমরা কিন্তু চেয়েছি যে আমাদের বৌদি যেন আমাদের মনের মতো হয়, আমাদের সঙ্গে মিলেমিশে থাকে, আমাদের ভালোবাসে, কিন্তু কখনো আমাদের সঙ্গে রুড ব্যবহার করো না, তুমি আমাদের সঙ্গে ঝামেলা করো না প্লিজ, আমরা চাই যে তুমি সবসময় আমাদের পাশেই থাকো।
তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, এখন প্লিজ আমাকে একা থাকতে দেবে তোমরা। তখন দেখা যায় মেয়েরা বলতে থাকে, হ্যাঁ তুমি একা থাকো, তুমি রেস্ট নাও। আর দাদা ভাই, তুই কি এখানেই থাকবি নাকি তুইও যাবি? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ওনাকে থাকতে দাও, ওনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এরপরে সবাই চলে গেলে হৃদ বলতে থাকে, আমার সঙ্গে তুমি পার্সোনাল কথা বলবে বিদ্যা? তুমি কি আমাকে সত্যি সত্যি আপন করে নিয়েছো? তখন দেখা যায় রিতের কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি সবসময় নেগেটিভ মাইন্ডে চলেন কেন? হ্যাঁ, আমি আপনাকে আপন করে নিয়েছি মানে আপনার সঙ্গে কি আমার ব্যক্তিগত কোনো অন্য কথা বলতে পারি না আমি? অন্য কথা থাকতে পারে না? তখন দেখা যায় রিত বলতে থাকে, হ্যাঁ বলো কি বলবে? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, শুধুমাত্র আপনি যে আমাকে প্ররোচনাটা দিয়েছেন, আমাকে আশ্বাসটা দিয়েছেন, সেটার ভিত্তিতে কিন্তু আমি এখানে এসেছি। আপনি কিন্তু সবসময় আমার পাশে থাকবেন। তখন দেখা যায় বিদ্যার কথা শুনে রিত বলতে থাকে, ঠিক আছে, আমি সব সময় তোমার পাশেই থাকবো। তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছি। তুমি আমার থেকে যখন যা চাইবে তাই পাবে, শুধু তুমি আমার হাতটা ছেড়ো না বিদ্যা। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে সংসার বাঁধার কথা ভাবতেই পারি না। শুধু তোমার রিকোয়েস্টে আমি ফাগুনকে বিয়ে করার কথা বলেছিলাম, কিন্তু আমি জানতাম যে ফাগুনের সঙ্গে শেষ মুহূর্তে বিয়েটা আমার হবে না। দেখেছো, আমার বিশ্বাসটাই ঠিক হলো, আমার বিশ্বাসটাই সত্যি হলো, বিয়েটা হলো না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি এতটা বিশ্বাস পান আমাকে? তখন দেখা যায় রিত বলতে থাকে, হ্যাঁ, আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে। আমি জানি যে তুমি তুমি অবশ্যই শেষ মুহূর্তে কিছু একটা করবে, আর তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি বিয়েটা হতে দিবে না। তখন বিদ্যা বলতে থাকে, আপনি যে সবসময় এই ভালোবাসা ভালোবাসা বলেন না, এটা আমার ভালো লাগে না। তখন দেখা যায় বিদ্যার কথা শুনে রিত বলতে থাকে, কেন ভালো লাগে না? অবশ্যই ভালো লাগতে হবে। আমি তো তোমার বর, তাই না? আমাকে ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে। তখন দেখা যায় রিতের কথা শুনে বিদ্যা বলতে থাকে, জোর জবরদস্তি কথা বলছেন নাকি? এরপরে দেখা যায় বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, অনেক হয়েছে, এখন আপনি ফ্রেশ হয়ে নিন, আমাকেও ফ্রেশ হতে দিন। এরপরে রিত বলতে থাকে, আমি তোমাকে শাড়ি এনে দিই, বাইরে থেকে শাড়ি এনে দিই, সেই শাড়িটা পরো, কারণ তুমি তো শাড়ি গহনা কিছুই নিয়ে আসোনি। তখন বিদ্যা বলতে থাকে, প্রয়োজন নেই, আমি রাজদীপ চ্যাটার্জির কেনা কিছুই পরবো না। রাজদীপ চ্যাটার্জির টাকায় কেনা কিছু আমি পরতে পারবো না। আমি আমার যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট। আমি আমি কোনো বেআইনি টাকার জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করি না, আর ব্যবহার করিও না। আমি আমার বাবার টাকায় কখনো কিছু ব্যবহার করিনি। যখন থেকে আমি নিজে রোজগার করতে শিখেছি, তখন থেকে আমি কাশ্যপ ব্যানার্জির 1 টাকাও ছুঁয়ে দেখিনি, কাশ্যপ ব্যানার্জির টাকার খাইও নি। আমি নিজের টাকায় সবকিছু করেছি, তাই আমি আজকেও রাজদীপ চ্যাটার্জির 1 পয়সাও নেব না। রাজদীপ চ্যাটার্জির কেনা কোনো জিনিস ব্যবহারও করব না। তখন রিত বলতে থাকে, যদি আমি কিনে দেই, আমার টাকায় কিনে দিই? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনার টাকায়ও নেব না, কারণ আপনি তো আর আমার নিজের কেউ নয়, তাই না? তো তখন রিত বলতে থাকে, কেন নিজের কেউ নয়? আমি তো তোমার হাজবেন্ড বিদ্যা, তুমি এভাবে বলছো কেন? তখন বিদ্যা বলতে থাকে, হাজবেন্ড? কিন্তু কিন্তু আমি আপনাকে হাজবেন্ড মানি না। কয়বার বলবো যে আমি আমি এই শাঁখা সিঁদুরে বিশ্বাস করি না? আমি আমি শাঁখা সিঁদুর পছন্দ করি না। আমি আমার আমি আমার স্টুডেন্টদের নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি আমার শিক্ষকতায় ধরিয়ে রাখবো। আমি কখনো সংসার বাঁধবো না। তখন দেখা যায় রিত বলতে থাকে, অবশ্যই তুমি একদিন নিজে এসে বলবে, মিস্টার রিত চ্যাটার্জি, আমি আপনাকে ভালোবাসি, এই বলে আমার কাছে ভালোবাসা চাইবে। এরপরে বিদ্যা বলতে থাকে, সেদিন কখনো আসবে না। এরকম দিন আপনি আশা করতে পারেন, কিন্তু কখনো এরকম দিন আসবে না। তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, অবশ্যই আসবে, আসতেই হবে। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কখনো নিজের মুখে বলতে পারো না। তখন বিদ্যা বলতে থাকে, জানেন কি, আমি যাকেই ভালোবাসি, যাকে আঁকড়ে ধরতে চাই, সেই আমার জীবন থেকে হারিয়ে যায়, সেই আমার জীবন থেকে একদম দূরে চলে যায়। তাই তাই আর আমি কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। আমি আমি যাকে আঁকড়ে ধরতে চাই, সেই আমার জীবন থেকে দূরে সরে যায়। আমি আমি আমার মাকে জন্মের সময় হারিয়ে ফেলেছি, তারপরে তারপরে আমি আমার বাবাকেও হারিয়েছি। তাই আর আমার হারানোর কিছুই নেই। আমি আর কিছু আশা করি না। আমি আমি নিজেরটা নিজেই বুঝে নিতে পারি। তখন রিত বলতে থাকে, এখন আশা করো, আমি কখনো তোমার হাত ছাড়বো না বিদ্যা, তুমি বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার পাশেই থেকে যাব। তখন বিদ্যা বলতে থাকে, আপনি আমার সারা জীবন পাশে থাকতে পারবেন না মিস্টার রিত চ্যাটার্জি। আপনারা বড় লোক, আপনারা সবসময় সবসময় নিজের প্রাধান্যটাই বুঝেন। যখন আমি
পুরনো হয়ে যাব তখন অবশ্যই অন্য কাউকে পেয়ে যাবেন আর আমাকে দূরে ঠেলে দেবেন। তখন হৃদ বলতে থাকে, তুমি কি কোনো পণ্য যে তুমি পুরনো হয়ে যাবে? তুমি কেন বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি বিদ্যা? তোমাকে আর কি করে বোঝাবো আমি যে তোমাকে আমি কতটা ভালোবাসি? তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, অনেক হয়েছে। এখন আমি এই ড্রেসগুলো চেঞ্জ করে আমি আমার শাড়িটা পরে নিই, আর এগুলো পরে থাকতে আমার মোটেও ভালো লাগছে না। আমার কোনো ইচ্ছে নেই এগুলো পরে সংসারে থাকা। তখন তখন হৃদ হাসতে থাকে আর বলতে থাকে, মেয়েদের তো বউ সাজটা অনেক পছন্দ হয়, সবার জীবনে তো এই সাজটা একবারই আসে, আর তোমার এটা এটা শখ মনে হচ্ছে? তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, আসলে আসলে আমার বউ সাজার কোনো ইচ্ছে নেই, বুঝলেন তো? আমার ইচ্ছে শুধু আমার স্টুডেন্টদের ভবিষ্যৎ সুন্দর হবে, আমি এটাই চাই। আমার কোনো নিজের জন্য কোনো ইচ্ছে নেই। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, সেজন্যই তো বলছি যে আপনি আপনি আপনাকে এজন্যই তো আমার ভালো লাগে। আপনি নিজের কথা ভাবেন না, অন্যের কথাই সবসময় ভাবেন, তাই তো আপনাকে এতটা ভালো লাগে আমার। তখন বিদ্যা বলতে থাকে, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এখন বেরোন এখান থেকে, আমাকে চেঞ্জ করতে দিন। তখন তখন হৃদ বলতে থাকে, ঠিক আছে বিদ্যা, তুমি চেঞ্জ করে রেস্ট নাও, আমি আমি এখন এখান থেকে যাচ্ছি। এই বলে হৃদ বেরিয়ে গেলে তখন বিদ্যা বলতে থাকে, এবার ঢুকেছি রাজদীপ চ্যাটার্জি, এবার আপনার মুখোমুখি হব আমি, দেখি আপনি কি করতে